তোমরা সবাই চিন্তিত, অনেকে তো আমাকে বহুভাবে জানাচ্ছ যে স্যার কি হবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, দেখো যেরকমটা হঠাৎ করে সিলেবাস নিয়ে তোমরা বেশি কনসার্ন হয়ে পড়েছো, এর পিছনে অনেক কিছু দায়ী। এক নম্বর, হয়তো তোমরা আগের থেকে মেন্টালি প্রস্তুত ছিলে না যে হঠাৎ করে এত তাড়াতাড়ি পরীক্ষা এগিয়ে আসবে। হয়তো তোমাদের মধ্যে একটা দুর্বলতা কাজ করছে, আমি ভেবেছিলাম অনেক কিছু করে ফেলবো, বাট এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, আর কিছুদিন সময় হলে ভালো হতো। অনেকে এরকম ভাবছো। অনেকে ভাবছো যে স্যার এই যে হঠাৎ করে এগিয়ে দিল, আমি কি সত্যিই পারবো, কনফিডেন্স লুজ। তো সব মিলিয়ে একটা কথা বলি, দেখো এই সমস্যা শুধু তোমার একার নয়। যখন এটা সবাই জানতে পারলো যে আমাদের পরীক্ষা আমাদের ভাবনা চিন্তার 1 মাসের আগে হচ্ছে, তখন সবার মাথায় হাত। ধরো ভাবো একটা সোজাসাপটা কথা, তুমি অ্যাসপিরেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবো যে অ্যাসপিরেন্টটা ভেবেছিল পাখির চোখ করে দেখছিল এবারে ক্লিয়ার করবে, তার কাছেও সেটা আনএক্সপেক্টেড 1 মাস এগিয়ে এসে তো 1 মাসে আরও কিছু করতে পারতো, তাই না? একটা কোচিং ইনস্টিটিউটের কাছেও কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ যে একটা ছাত্রকে তার প্রিপারেশনের 1-1.5 মাস 2 মাস আগে কী করে তাকে তৈরি করে দেওয়া যায় হঠাৎ করে জানার পরে। দেখো তোমাদেরকে একটা সোজাসাপটা কথা বলি, মার্কেটে যখন কেওয়াস সিচুয়েশান হয়েছে, তখন সিরিয়াস অ্যাসপিরেন্ট যারা হয়, যারা ডেডিকেটেড ফর দ্যাট এক্সাম, তারা কিন্তু লাভবান হয়েছে। এটার এক্সাম্পল সব জায়গায় তুমি পেয়ে যাবে। বলে কেন? দেখো এটা নয় যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, হয়েছে, বাট ক্ষতিগ্রস্ত যাতে না হও তারই পথ দেখাতে আজকে আমি এসেছি। দেখো সত্যি কথা বলতে সবাই কেওয়াস সিচুয়েশনের মধ্যে এখন রয়েছে, কি করতে হবে। তো আমাদের কাছে একটা 20 দিনের স্ট্র্যাটেজি লাগবে, যাতে আমরা যেটুকুই পড়েছি সেইটুকুকে ম্যাক্সিমাইজ করে ফুল মার্কস নিয়ে আসতে পারি। বলে স্যার সেটা পসিবল? এই যে ফুল মার্কস শব্দটা বললেন, এটা ভেগ শব্দ না তো? উত্তর হচ্ছে না, করা যায়। যদি আমরা সিস্টেমেটিক অ্যাপ্রোচ অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখব যে আমাদের খাটনি অনেক কমে গেছে, আমরা নাম্বার বেশি পাচ্ছি। হতে পারে আমরা হয়তো বিদ্বান হতে পারিনি, কিন্তু আমরা পুরো নাম্বার তুলে এসেছি। ছোটোবেলায় তোমরা অনেকেই দেখেছো যে তোমাদের অনেক ব্যাচে অনেক ছাত্র ছিল যারা হয়তো বেশি পড়তো না, কিন্তু নাম্বারের সময় অনেক বেশি নাম্বার পেত। আর অনেক ছাত্র এমন দেখে যারা প্রচুর পড়তো অথচ নাম্বার পেত না। তার মানে স্ট্র্যাটেজিক পড়াশুনো পরীক্ষার আগে নাম্বারকে ম্যাক্সিমাইজ করার জন্য খুব জরুরি। তো আজকের এই সেশনটা তোমাদের জন্য সেই স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, যেটা ম্যাক্সিমাম জন ফলো করবে না এবং দিনের শেষে প্যানিকগ্রস্ত হবে এবং পড়াশুনো থেকে ডিস্টেন্স তাদের বাড়তে শুরু করবে এবং সেক্ষেত্রে তারা কম্পিটিশান থেকে দূরে সরতে আরম্ভ করবে। আমি জানি যারা আমার ক্লাস ফলো করো তারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, তারা জানো যে কি স্যার মেসেজ দিতে চাইছে। তো চলো শুরু করা যাক। লাস্ট 20 ডেজ স্ট্র্যাটেজি, এনটিপিসি টার্গেট আমাদের 16ই মার্চ। কেন 16ই মার্চ স্যার? আমার তো 18 তারিখও পড়তে পারে, 20 তারিখও পড়তে পারে। আমরা সবসময় খারাপ থেকে খারাপ সিচুয়েশান নিয়ে চলবো। ধরে নাও তোমার শিফট 16ই মার্চ, ফার্স্ট শিফট। তুমি অ্যাজ এ অ্যাসপিরেন্ট কেমন করে পরীক্ষা দিতে যাচ্ছ যাতে তুমি সব থেকে খারাপ সিচুয়েশানে বসে ম্যাক্সিমাম ভালো পারফর্ম করতে পারো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। চলো দেখা যাক। মনে রাখবে আমার এই আলোচনার দায়রা শুধুমাত্র রিজনিংয়ের মধ্যে কেন্দ্রীভূত থাকবে, কিন্তু আমি জানি শুধু রিজনিং দিয়ে সিলেকশন হয় না। সিলেকশন সম্পূর্ণ জায়গায় সম্পূর্ণটাকে ভালো প্রিপারেশন এবং ভালো পারফরমেন্স দ্বারাই কিন্তু নিয়ে আসা সম্ভব। তো সেক্ষেত্রে আমি তোমাদের একটাই কথা বলবো, আমি যখনই রিজনিং বলবো তার পাশাপাশি কিছু জিনিস কানেক্ট করব, ডট, সেগুলোকে ধরার চেষ্টা করবে। দেখো আমাদের কাছে 3টে মেজর সেগমেন্ট, ম্যাথ, রিজনিং এবং জিকে জিএস। জিকে জিএস এর অতুল পাহাড়, সেখানে আমরা দেখতে পাচ্ছি সবথেকে স্ট্র্যাটেজিক সেশন যেটা অঙ্কুর স্যার তোমাদেরকে দেবেন, সেটাকে তোমরা ফলো করো, কোনো এর বিকল্প কিছু নেই। উনি যথেষ্ট এটার পিছনে খাটছেন আর ভবিষ্যতে আরও কিছু প্ল্যানিং করছেন যাতে লাস্ট মিনিটে তোমাদের এমন কিছু দেওয়া যায় যেখান থেকে তোমাদের প্রিপারেশন 10 to 15% বুস্ট করা যায়। এবার চলে আসি আমার সাবজেক্টে। 30টা নাম্বার আছে, যেটা ছোট নাম্বার নয়, হাই কাট অফকে টার্গেট করার জন্য। মনে রাখবে আমাদের কাছে হিসাব খুব সিম্পল, 30, 30, 40।
আমাদের যদি ভালো স্কোর, চাকরি ছিনিয়ে আনার মতো স্কোর তুলতে হয়, তাহলে রিজনিং তোমাকে 30-এ 30 দিতে পারে, আমার বিন্দু মাত্র এখানে সন্দেহ নেই। হ্যাঁ, 30-এর জায়গায় তোমার 29 হতে পারে, খুব খারাপ হলে 28 হতে পারে। আমি জানি অর্ণব স্যারের ছাত্ররা এর নিচে তো নামিয়ে আনবেই না, যদি তুমি ডেডিকেটেডলি আমাকে ফলো করে থাকো বিগত 15, 20, কেউ 30, কেউ 2 মাস ধরে, তাতেই যথেষ্ট। এবং তোমাকে আমি বলে রাখি, এই নাম্বারটা তোমরা তো আনছোই, এটা আমি ধরে চলতে পারি যদি তুমি আজকের এই সেশনটা পুরোপুরি দেখো শেষ পর্যন্ত। এবারে চলে আসি স্যার, তোমাকে এখানেও পারফর্ম করতে হবে, এখানেও পারফর্ম করতে হবে, তার জন্য বাকি স্ট্র্যাটেজি সেশনগুলো তোমরা দেখবে এবং স্যারদের সাথে দেখবে। তো দেখো, লাস্ট আমি 20 ডেজের প্ল্যান বানিয়েছি, আমি কিন্তু 30 ডেজের প্ল্যান বানাইনি। কেন স্যার 30 ডেজ বানাননি? এখন থেকে ধরতে গেলে প্রায় তো 30 ডেজ হওয়া সম্ভব। কেন বানাননি? কারণ আমরা যুদ্ধ থেকে এগিয়ে থাকবো নাকি যুদ্ধের মতো ভাববো? দেখো, যুদ্ধের মতো ভাবার জন্য সারা পৃথিবী ঢুকে লড়ছে। আমরা সেই পরীক্ষার্থীদের দলে যাব, সেই ক্রিম পরীক্ষার্থীদের দলে, যারা ওই কম্পিটিশনকে আগে থেকেই ভেবে নিয়েছে যে কি করা উচিত। আমরা কম্পিটিশনকে আগে থেকে আমাদের মতো করে অ্যাবজর্ব করে নেব। তার জন্যই আমরা 20 দিনের কংক্রিট প্ল্যান আজকে তোমাদেরকে দিচ্ছি, এবং প্ল্যানটাকে আমি এমন করে বানিয়েছি যে তোমরা নিজেদের মতো করে সময়, নিজেদের মতো করে ডেট তোমরা পুট করে সেই প্ল্যানিংটাকে কাস্টমাইজ করতে পারবে। বলে স্যার এটা আবার কীরকম প্ল্যানিং? দেখো, প্ল্যানিং এমনই হওয়া উচিত যেটা সবার জন্য প্রযোজ্য হয়, আমার মনের মতো না হয়। কারণ কেউ কেউ হয়তো অন্য কোনো জব করছো, প্রাইভেট সেক্টরে জব করছো, তার সাথে সাথে প্রিপারেশান নিচ্ছ। কেউ হয়তো বাড়িতে অনেক টিউশন করে তারপরে প্রিপারেশান নিচ্ছ। কেউ কেউ হয়তো বিভিন্ন আরও অনেক কাজ করে তারপরে প্রিপারেশান নিচ্ছ। কেউ কেউ শুধু প্রিপারেশান নিচ্ছ, সবে সবে গ্র্যাজুয়েট পাস হয়েছো। তো সব মিলিয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এটা একটা অনন্য বলতে পারো স্ট্র্যাটেজি হতে চলেছে। দেখো আমাদের কি করতে হবে। ধরে নাও আজকে তুমি এই ক্লাসটা দেখছো, হতে পারে কালকের দিনে কেউ এই সেশনটা দেখছে, এটাও হতে পারে। তো মনে রাখবে, তুমি আজকে ধরো তুমি সেশনটা দেখেছো, তুমি মোটিভেট ফিল করছো এবং তুমি বুঝতে পারছো যে হ্যাঁ এটা আমার পক্ষে আমার পক্ষে গ্রহণযোগ্য এবং আমি এটাকে আসল ডিরেকশনে রূপায়িত করতে পারি। তো সেক্ষেত্রে তুমি মনে রাখবে, তোমার কাছে প্রথম দিন হবে কালকের দিন। কালকে থেকে তোমাকে শুরু করতে হবে। কালকে তুমি ডেট তোমার মতো করে বসিয়ে নেবে। ফার্স্ট ডেতে তোমার কাজ হবে 3টে চ্যাপ্টারকে রিভিশন করা। দেখো, আমি এটা মনে করি এই সময়টা তোমার কাছে একেবারে রুট লেভেল থেকে সবকটা জিনিস শিখে শিখে সব কিছু করবো এমনটা নয়। এখন তোমার কাছে একটা সিম্পল লজিক, অ্যানালজি, কোডিং, ডিকোডিং এবং ক্লাসিফিকেশন তোমাকে একদিনের মধ্যেই যারা রিভিশন করবে, ভালো করে শুনবে, রিভিশন করবে তাদের জন্য ফার্স্টে প্ল্যানিং বলবো। যারা একেবারেই শুরু করোনি, মানে একেবারে কিছুই জানো না, অ্যানালজি কী জিনিস, কোডিং ডিকোডিং কী জিনিস, ক্লাসিফিকেশন কী জিনিস, তাদের ভাই একটু চাপ আছে। কিন্তু তাদের জন্য আমি কিছু বলে যাব যাতে তারা ম্যাক্সিমাইজ করতে পারে, সেটা লাস্টে। আগে যারা জানো কোডিং ডিকোডিং, অ্যানালজি এবং ক্লাসিফিকেশন কী জিনিস, নাম শুনেছো, 1-2টো প্রশ্ন কোনোদিন করেছো, তাই না, তাদের জন্য এই সেশনটা আজকে। তাদেরকে ফার্স্ট অফ অল কী করতে হবে, প্রিভিয়াস ইয়ারের 2023 থেকে 25 বা 2021 থেকে 25 যাই পারো না কেন, তোমার কাছে যেটা এক্সিস্ট করে, ঠিক আছে কি বললাম। আর তোমরা যদি BSSEI কে ফলো করে থাকো, তাহলে আমাদের এই চ্যানেলে দেখবে প্লেলিস্ট করে দেওয়া আছে রিজনিংয়ের আমার, যেখানে 2025 পর্যন্ত আপডেটেড আছে, যতটা আমি করিয়েছি সেই সেশনগুলোকেও তুমি যদি অ্যাটেম্প করো, তোমার কাছে এই জিনিসগুলো কিন্তু চলে আসবে। ইভেন তোমাকে আমি বলছি, আমরা আরও কিছু প্ল্যানিং করছি যেখানে তোমাদের এই টপিক অনুযায়ী আমরা কিন্তু প্র্যাকটিস করিয়ে দিতে পারি, সেগুলোতেও চোখ রাখবে। সাথে সাথে তোমাকে করণীয় হচ্ছে তুমি ফার্স্ট ডেটাকে লিখবে। PYQ হিসাবে তোমাকে অ্যানালজি, কোডিং ডিকোডিং এবং ক্লাসিফিকেশন 3টের PYQ তোমাকে সলভ করে ফেলতে হবে লাস্ট 4 বছরের মধ্যে, তার থেকে পুরনো করে কোনো লাভ নেই। ঠিক আছে কি বললাম, করে ফেলবে। তুমি সবথেকে যদি তোমার কাছে থাকে 2025-এর PYQ, 2024-এর, তাহলে সেটাকে তুমি আগে প্রাধান্য দেবে, তারপরে অন্য কিছু। তারপরে তোমার কাছে কি হবে, তারপরের দিন তুমি কি করবে, সিরিজ, মিসিং নাম্বার। দেখো, মিসিং নাম্বার যখন করবে একই সাথে তুমি লেটার, টার্ম এবং ফিগার, ঠিক আছে কি বললাম, এইগুলোকে একসাথে পড়ে নেবে। এবং তোমার মনে হচ্ছে না কতক্ষণ স্যার একদিন বলেছেন, মানে শুধু কি সেই দিনে আমি রিজনিং পড়বো? না, তুমি যদি 30-এ 30 তুলতে চাও আর তোমার যদি প্রিপারেশন লেভেল লো থাকে, দেখো যাদের প্রিপারেশন 3-4 বার যারা 1-2 বার রিভিশন হয়ে গেছে, তাদের ক্ষেত্রে একদিনে রিভিশন করা কোনো ব্যাপার নয়, তারা 2 ঘন্টা বসলে এটা রিভিশন হয়ে যাবে।
কিন্তু যারা একদম নতুন মানে একবারই হয়তো পড়েছে, তাদের ক্ষেত্রে এটা রিভিশন করতে আমার মনে হয় 3 থেকে 4 ঘন্টা লাগা উচিত। ঠিক আছে, 3 থেকে 4 ঘন্টা লাগা উচিত, তবে তুমি এটাকে মোটামুটি ফুল মার্কসের প্রিপারেশনের জন্য তুমি যেতে পারো ফুল মার্কসের জন্য তুমি যেতে পারো। তো সেখানে সিরিজ এবং মিসিং নাম্বার তুমি যদি দেখো, এটাও তোমার 3 ঘন্টা অ্যাপ্রক্স তোমার লাগবে, যদি ভালোভাবে তুমি পিওয়াই কিগুলোকে হাতে করে চেক করো একবার করে যে কি পড়েছে এবং তার উত্তর কি। দেখো বিরাট কিছু রিসার্চ করতে যেও না, এই সময় রিসার্চ করতে গেলে টাইম নষ্ট হবে। ঠিক আছে, কি বললাম আমি কেমনটা ধরে চলছি যে তুমি জিনিসগুলো জানো, প্রত্যেকটা কিভাবে হয়, কোডিং ডিকোডিং কিভাবে কাজ করে সেগুলো তুমি জানো, তারপরে তুমি পিওয়াইকিউ দেখলে তোমার 3 ঘন্টা লাগবে। আর যদি তুমি একবার পুরো ভালো করে ফেলেছো পুরো সিলেবাসটাকে, তাহলে তোমার এখানে টাইমটা কমে গিয়ে আরও কম টাইম লাগবে। তুমি 2 ঘন্টার মধ্যে বা 1.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে প্রত্যেকটা টপিক এই পুরো সেগমেন্টটা তুমি রিভিশন করে ফেলতে পারো। আর যারা 2 থেকে 3 বার যারা পড়ে ফেলেছো মিনিমাম এই চ্যাপ্টারগুলোকে, তারা এটাকে চাইলে 1 ঘন্টার মধ্যেও সাপটা দিতে পারো, নির্ভর করছে কার কিরকম প্রিপারেশন স্টেজ আছে, সে সেইভাবে জিনিসটাকে দেখবে। আচ্ছা, এবারে চলে আসি সেম প্যাটার্ন, ডিরেকশন টেস্ট। একজন ছাত্রকে প্রিপারেশন করতে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগবে যদি তার নলেজ থাকে, কিন্তু সে বেশি প্র্যাকটিস করে রাখেনি। ব্লাড রিলেশন সেম লাগবে, এখানেও এই দুটোকে করতে সেম লাগবে প্রত্যেকটা ক্যাটেগরি। কিন্তু যাদের প্রিপারেশন হয়ে আছে তাদের জন্য এটা 30 মিনিটের একটা সেগমেন্ট, 2-3 বার যারা প্র্যাকটিস করে ফেলেছো এর আগে, এটা তাদের কাছে 30 মিনিটের সেগমেন্ট, এটা তাদের কাছে 1 ঘন্টার ম্যাক্সিমাম, 1 ঘন্টাও না 40 মিনিটের সেগমেন্ট ধরে নাও, 40 মিনিটের সেগমেন্ট। তো রিভিশন কমপ্লিট স্যার। আমাদের কদিন হয়ে গেল দেখো ভালো করে, 1 দিন 2 দিন এবং 3, 4, 5 দিন। ঠিক আছে, এরপরে 6 নম্বর দিন তুমি কি করছো, প্রবলেম বেসড অন ডায়াগ্রাম সিলোজিজম। আচ্ছা, এইগুলোকে স্যার কিভাবে সাজিয়েছেন, 2022-এর পর থেকে 25 অবধি যা পরীক্ষা হয়েছে তাতে যে প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোর বেসিসে কিন্তু এই পার্টিকুলার জিনিসটা আমি সাজিয়েছি। অ্যানালিটিক্যাল রিজনিংয়ের মধ্যে পাজেলের পার্টগুলো পড়ে, তো সেইগুলোকে একবার করে দেখে নেবে। ঠিক আছে, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এগুলোর জন্য আমি 1 দিন বরাদ্দ করেছি। এর অর্থ হচ্ছে যদি তোমার কাছে প্রিপারেশন লেভেল একদম কম থাকে, তোমার এখানে 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে, 3 থেকে 4 ঘন্টা লাগতে পারে, এবং সেটা দিলে ক্ষতি হবে না। ইভেন যদি তুমি মনে করো যে এটা তুমি খুবই দুর্বল, তুমি আরও 1 দিন এর সঙ্গে অ্যাড অন করে নিতে পারো, তাতে কোনো যায় আসে না। কারণ আমরা 10 দিনে প্ল্যান করেছি, তোমার 1 দিন এক্সট্রা হবে, কাস্টমাইজ করে নাও, 11 দিন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো 10 দিন বলছি কারণ আমরা 20 দিনের প্ল্যান করেছি, এবং দেখতে পাবে আমরা আলটিমেটলি 10 দিনেরই প্ল্যান করেছি। ঠিক আছে, কি বললাম। তো আমাদের কাছে 6 নম্বর দিন, 7 নম্বর, 8 নম্বর হয়ে গেল। 6 নম্বর 7 নম্বর হয়ে গেল, 8 নম্বর। 8 নম্বরে তুমি দেখবে ডেটা সাফিসিয়েন্সি এবং সিকোয়েন্স অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, এটা সিকোয়েন্সটা কি জিনিস স্যার, এ বি এর থেকে বড়, বি সি এর থেকে বড়, এরকমভাবে চেন দিয়ে দেয়, ওখান থেকে কে সব থেকে বড়, কে মাঝে আছে, এই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটাকে নিয়ে তুমি যদি পড়াশোনাটা করো, দেখবে এটাও তোমার 3 ঘন্টা মতো লাগবে, যদি তুমি একেবারে জিনিসটা জানো, বাট জিনিসটা সম্পর্কে তোমার জানা আছে, বাট তুমি বেশি প্র্যাকটিস কোনোদিন করে রাখুনি, তো 3 ঘন্টা, আর না হলে তোমার কাছে 1 ঘন্টার মধ্যে তুমি সাপটা দেবে ইজিলি। এবং এরপরে তুমি যদি দেখো এই পার্টটা, ক্যালেন্ডার এবং ক্লক, লাইন ফিগার কাউন্টিং, এই জায়গাটায় আমি তোমাকে স্পেশালি বলবো লাইন ফিগার কাউন্টিংয়ের উপর একটু বেশি সময় দেবে তুলনামূলক, এটা একটু কম সময়, এটা খুব একটা যে বিরাট পরে এমনটা নয়। তো সেই জন্য তোমরা এই জায়গাটার উপর ওভারঅল 3 ঘন্টা টাইম দাও, ব্যালেন্স করে নাও। ওয়াটার অ্যান্ড মিরর ইমেজ, এবং তোমাদের কাছে আছে কিউব, কিউবয়েড এবং ডাইস, এই জায়গার উপরে তোমরা 1 দিন বরাদ্দ করো, আমার মনে হয় মোর দেন না। তাহলে কত হলো স্যার, 1 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন। 3 দিনের পরে কি হলো, 4 দিন, 5 দিন, 6, 7, 8 দিন, 9, 10 দিন। বলে স্যার আপনি তো বলেছিলেন স্যার 20 দিনের প্ল্যান, তাহলে হঠাৎ করে 10 দিন কেন? এইবার শোনো আসল গল্প। দেখো শুধু পড়ে কখনো সিলেকশন হবে না, কি করতে হবে স্যার, ভালো করে শুনবে, কি করতে হবে। এখানে তোমাকে করতে হবে ফার্স্ট অফ অল মক টেস্ট। তুমি যতই পড়ো, রেল সিবিটি এক্সাম, সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, কম্পিউটারে বসে ঘড়ির কাঁটা উল্টো ঘুরবে, 59, 58, 57 সেকেন্ড, 56 সেকেন্ড, ওই প্রেশারের মধ্যে তুমি যখন দেবে, তোমার এফিসিয়েন্সি তোমার বাড়ির এফিসিয়েন্সির থেকে কম হয়ে যায়। তো সেখানে তুমি যদি মনে করো যে তুমি যা পারছো বাড়িতে বসে তুমি ওখানে গিয়ে সেম পারবে, সেটা অ্যাকচুয়ালি পসিবল নয়। মক টেস্ট দিতে হবে স্যার, মক টেস্ট। মনে রাখবে তোমার কাজ হবে প্রথম 5 দিন, 10 দিন বলেছিলাম ওখানে প্ল্যানিং, প্রথম 5 দিন হওয়ার পর
প্রথম 5 দিন হওয়ার পর তোমাকে শুরু করতে হবে মক টেস্ট দেওয়া। হতে পারে তোমার কাছে পুরো এটা তাদের ক্ষেত্রে যাদের অন্ততপক্ষে প্রত্যেকটা টপিক জানা আছে একবার করে, মানে তারাই এই কাজটা করবে প্রথম 5 দিনের পর থেকে, মানে 6তম দিন থেকে প্রতি সপ্তাহে একটা করে পিওয়াইকিউর উপরে মক টেস্ট আর একটা করে নিউ মক টেস্ট তোমাদের প্রত্যেকের জন্য আমি তোমাদেরকে বলবো, এটা ম্যান্ডেটরি। এবার কি স্যার, এটাকে দেবে সপ্তাহের প্রথমে আর এটাকে দেবে সপ্তাহের লাস্টে, এতে লাভ কি হবে? মাঝখানে তোমার কাছে মোটামুটি 3-4 দিন মিনিমাম পেয়ে যাবে তোমার কাছে এই প্রথম মক টেস্টটাকে রিভিশন করার জন্য। রিভিশন ইন দ্য সেন্স তোমার কাছে আমি তোমাকে বলবো, এটার কথা বলছি কি ফুল মক টেস্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফুল মক টেস্ট, এটা শুধু ম্যাথের জন্য, শুধু রিজনিংয়ের জন্য প্রযোজ্য নয়, ম্যাথ সব কিছু মিলিয়ে ফুল মক টেস্টের কথা বলছি। এইখানে তোমাকে অ্যানালিসিস করতে হবে, এখানে রীতিমতো তোমাকে 2 ঘন্টা বসতে হবে। 2 ঘন্টা বসলে পার ডে তুমি চাইলে 1 ঘন্টা করে বরাদ্দ করো মক টেস্টের পিছনে, যে মক টেস্টটা দিয়েছো, ঠিক আছে? প্রথম দিন তুমি দরকার পড়লে বসো ম্যাথের জন্য, দ্বিতীয় দিন বসো রিজনিংয়ের জন্য, তৃতীয় দিন বলে জিকেজিএসের জন্য। যেদিনকে তুমি রিজনিংয়ের জন্য বসবে সেই দিনকে তুমি দেখো তোমার 30টা কোয়েশ্চেনের মধ্যে কোন প্রশ্নগুলো তোমার কাছে হয়নি, তারপরে তুমি দেখো যে কোন প্রশ্নগুলোতে তুমি টাইম বেশি নিয়ে ফেলেছো যার ফলে তুমি পুরো প্রশ্নটা সলভ করতে পারোনি। তারপরে তুমি দেখো কোন প্রশ্নটা তুমি মাঝখানে স্টেপে আটকে গিয়েছিলে, সেই প্রশ্নগুলোকে ক্যাটেগরি ওয়াইজ খাতায় লিখে ফেলো চ্যাপ্টারগুলোর নাম, ঠিক আছে? এবং মনে রাখবে যে চ্যাপ্টারগুলোকে তুমি লিখলে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে 10 দিনের পরে 11তম দিনে গিয়ে এই পার্টিকুলার জায়গায় যেন দুর্বলতা না থাকে, তার জন্য প্রতিদিন তোমাকে ওই চ্যাপ্টারগুলোকে একবার করে সেই পার্টিকুলার প্রবলেমগুলো কেন আটকেছে সেইগুলোকে খুঁজতে হবে। যেমন ধরো তোমাকে বললাম, ধরো সিটিং অ্যারেঞ্জমেন্টে সার্কুলার অ্যারেঞ্জমেন্ট ইনওয়ার্ড ফেসিং তুমি আটকে গেছিলে, তোমাকে দেখতে হবে 2-3টে প্রবলেম ওই রকম, যদিও ধরো তোমার কাছে করা হয়ে গেছে, আমি ধরে নিলাম তুমি এই 5 দিনের মধ্যে আগে করে ফেলেছো, আমি কথার কথা, তোমাকে তবুও সেটাকে ঢুকে একবার দেখতে হবে যতই কষ্ট হোক যে ওই রকম আরও 2-3টে প্রবলেম আটকাচ্ছে কিনা বা ওটা কেন আটকালো, তোমাকে নিজে নিজে ট্রাই করতে হবে এবং সেখানে তোমাকে রেকটিফাই করতে হবে। এরকম করে করে 10তম দিনের পরে গিয়ে তুমি দেখবে মক টেস্টের নাম্বার বাড়তে শুরু করেছে, তখন তোমাকে দেখতে হবে তুমি ম্যাক্সিমাম কত নাম্বারে নিয়ে যেতে পারছো এবং কোন কোন জায়গায় দুর্বলতাগুলোকে আবার রেকটিফাই করতে হবে। এটা ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত পরীক্ষা না আসে। এবার শোনো, বলে স্যার এ তো বুঝে গেলাম, তার মানে তো আমার বেশি সপ্তাহ থাকছে না। না, এই যে উইকলি একটা বললাম এটা প্রথম 2 সপ্তাহের জন্য, মানে ফার্স্ট 2 উইকের জন্য, মানে আমাদের কাছে 14 দিন কমপ্লিট। কটা মক টেস্ট হয়েছে স্যার? 4টে। হাতে স্যার আমাদের কাছে এখনো 6 দিন আছে। ওই 6 দিন তুমি প্রতি 2 দিন অন্তর একটা মক টেস্ট দাও। কি বললাম? প্রতি 2 দিন অন্তর একটা মক টেস্ট দাও, কারণ ততদিন পর্যন্ত তোমার ম্যাক্সিমাম জিনিস রিভিশন হয়ে গেছে, ম্যাক্সিমাম ফল তুমি ধরে ফেলেছো। তখন প্রতি 2 দিন অন্তর তুমি মক টেস্ট দাও, রবিবারটাকে বাদ রাখো। তুমি ওই 2 দিন অন্তর তুমি মক টেস্ট দিচ্ছ আর মাঝখানে তুমি কি করো, সেইগুলোকে রেকটিফাই করার চেষ্টা করো যে ভুলগুলো হচ্ছে। রবিবার দিন তোমার কাজ হবে তোমার কাছে যে ওই পার্টিকুলার জিনিসগুলোর মধ্যে আর কোন কোন জায়গায় লুফল থেকে গেল সেগুলো সমস্ত সাবজেক্ট ইরেসপেক্টিভ অফ এনি সাবজেক্ট তোমাকে সেগুলোকে পুনরায় যা যা পরিবেশন করেছিলে সেগুলোকে খুঁজতে থাকো, সেটা রিজনিং হোক, ম্যাথ হোক বা যে কোনো কিছুর জন্য হোক। এরম করে চলতে থাকবে। এইবার স্যার কি পড়বো, কি পড়বে তার সিলেবাস আমি বলে দিয়েছি। স্যার কোথা থেকে পড়বো? 1 নম্বর, তোমার কাছে যা যা রিসোর্স বর্তমানে আছে সেগুলোকে রিভিশন করতে পারো, ঠিক আছে? আর সব থেকে ভালো হচ্ছে পিওয়াইকিউ তো সবার আগে করতে হবে, বাকি এখন কিছু না করাই উচিত আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কোথা থেকে পড়বো? পিওয়াইকিউর যে কোনো বই থাকতে পারে, বিএসএসিআই এর চ্যানেলের পিওয়াইকিউ ভর্তি আছে সেগুলো ফলো করো, আর আপকামিং আমরা আনবো সেগুলোকে ফলো করতে পারো। কতক্ষণ পড়বো? যতক্ষণ পড়লে তুমি পরীক্ষায় মনে করছো যে তুমি অসুস্থ হবে না, তুমি মেন্টালি ডিস্টার্ব হবে না এবং পরীক্ষায় তুমি বেটার পারফর্ম করতে পারবে, ততক্ষণ পড়তে হবে। প্রত্যেকের ক্ষেত্রে এই ডেফিনেশন আলাদা, কারো 2 ঘন্টা পড়লে হয়ে যায়, কারো 3 ঘন্টা পড়লে হয়ে যায়, ঠিক আছে? তো সেটাকে তুমি তোমার মতো করে লেখো। এমন জিনিস লিখবে না, আমি অনেক ছাত্রকে দেখেছি, অনেক ছাত্র কি করে নিজের ক্যাপাসিটি থেকে বেশি জিনিস লিখে ফেলে আর তারা কোনোদিন সেটাকে মেলাতে পারে না, আর যার ফলে কি হয় আলটিমেটলি পরীক্ষার আগে তারা ডিমোটিভেট ফিল করে, স্যার আমি তো আমার নিজের ক্যাপাসিটি অনুযায়ী যা লিখেছিলাম কিছুই ফলো করতে পারিনি। এটা করো না,
তোমার ক্যাপাসিটি যতটা ঠিক ততটা লেখো, একটু কম লিখতে পারো, বেশি লিখবে না। এবং দিনের শেষে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সেটাকে টিক মারো, স্যার আমি এইটা ভেবেছিলাম, আমি এইটা কমপ্লিট করেছি। প্রতিদিন নিজেকে কমপ্লিট লিখে তারপর শোবে, ঠিক আছে? কোন বই কিনবো স্যার? এখন কোনো বই কেনার দরকার নেই, এই প্রশ্নটা সবাই আমাকে করবে আমি জানি। নতুন করে যে বই কিনতে চাচ্ছ সে সিলেকশন পাবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ বই কেনার দরকার অনেক আগে ছিল, এখন কোনো বই কেনার দরকার নেই, যা আছে সেটাকে পড়তে হবে। তো বই যারা কিনতে যাচ্ছ তারা প্রিপারেশনের মধ্যেই না, প্রিপারেশনের মধ্যে আছো, বাট তারা সিলেকশনের ধারে কাছে নেই, ঠিক আছে? টার্গেট যদি তোমাকে বলি আমি, রিজনিংয়ে আমি তোমাকে বলবো 29 মিনিমাম তোমাকে তুলতে হবে। চাইলে তুমি 30 তুলতে পারো, কারণ এখানে নতুন কিছু প্রশ্ন আসে না। 2025-এর যদি সমস্ত প্রশ্নগুলো তুমি করে যেতে পারো এবং 2000 প্রশ্নের প্রতিটা ক্যাটেগরিকে তুমি যদি দেখে যেতে পারো, আমি ব্যক্তিগত মনে করি মানে তুমি যদি 23, 24, 25-ও দেখে যেতে পারো, তোমার একটা প্রশ্ন বাইরে থেকে আসবে না। কিন্তু তার জন্য দরকার তোমাদের কাছে মোটিভেশন বজায় রেখে প্রত্যেকটা প্রশ্নকে একবার করে অন্তত দেখে যাওয়া। ওই জন্য পিওয়াইকিউর মক দিতে বলেছি আমি, ঠিক আছে? এবার চলে আসি, স্যার আমাদের জন্য কিছু বলুন, যারা সেই সকল ছাত্রছাত্রী যারা একেবারে ভেবেছো যে নোটিফিকেশন পরীক্ষার ডেট দেবে তারপরে পড়া শুরু করবে, দেখো এরকম করে সিলেকশন হয় না। তবুও তাদের জন্য আমি কিছু বলে যাচ্ছি, কিন্তু তার দায়িত্ব আমি নেব না। দেখো তাদের জন্য কি বলবো, তারা কি করবে, তারা এই প্রতিটা চ্যাপ্টারকে তারা কি করবে, তাদের কাছে একটাই উপায় আছে, এই প্রতিটা চ্যাপ্টারকে তারা এক এক দিন করে ভাঙবে। চ্যাপ্টারের নাম একদিন, চ্যাপ্টারের নাম একদিন, চ্যাপ্টারের নাম একদিন। কি করবে তোমাদের কাছে এখন তো একটাই উপায়, এই পার্টিকুলার টপিকগুলো তোমাদের কাছে পড়ে ফেলতে হবে। তো পড়ে ফেলতে হবে, তুমি বই থেকে পড়ো, ইউটিউব থেকে পড়ো, তোমাকে পড়ে ফেলতে হবে, ঠিক আছে? চ্যাপ্টারের নাম ধরে সার্চ করে তো সেইগুলোকে তোমাকে কমপ্লিট করে ফেলতে হবে। এরকমভাবে যে কটা টাইপ লিখেছি টাইপগুলোকে করে ফেলতে হবে, এবং প্রতিটা করে ফেলার পরে তখন আমি বলবো তুমি মক দাও। কারণ তুমি যদি এর মাঝখানে 5 দিনের পরে মক দেওয়া শুরু করো, তোমার প্রথম দিনই মনে হয়ে যাবে আমার দ্বারা হবে না। তো তোমার মোটিভেশনের জন্য আলাদা পলিসি হবে, বাকিদের মোটিভেশনের জন্য আলাদা পলিসি হবে। তোমরা এইগুলো শেষ করার পরে তোমরা চাইলে 1, 2, 3টে মক দিয়ে তোমরা পরীক্ষা দিতে যেতে পারো। এবার তোমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে টাইমের উপরে, যে কোন চ্যাপ্টারগুলোকে আমি তাড়াতাড়ি করতে পারছি, তোমাদের মতো করে যেমন ভেন ডায়াগ্রাম সোজা লাগছে, ওর সঙ্গে তুমি আরেকটা চ্যাপ্টার কমপ্লিট করে নাও, তোমাদের মতো করে কাস্টমাইজ করো। আর মনে রাখবে এই একদিন ডেটটা নিজেদের মতো করে বসিয়ে নাও, ঠিক আছে? তাহলেই সিলেকশন হবে। এবং তোমাদেরকে বলে রাখি, রিজনিংয়ে 30 নাম্বার তোলাটা বিরাট বড় চ্যালেঞ্জিং নয়, আমার অনেক ছাত্রই তুলেছে এবং ভবিষ্যতেও তুলবে, এবারেও তুলবে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে মোটিভেটেড থাকো আর ডিরেকশন ফলো করো যেভাবে আমি বলছি। তোমাদের জন্য তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের জন্য আমরা কিছু প্ল্যানিং করছি। সোজা সাপটা কথা, যে স্যার তোমরা তো নিজেরা এই 10 দিনের প্ল্যানটা দিয়েছি, আমি চাইলে 20 দিনের প্ল্যান দিতে পারতাম। বলে স্যার কেন, তাহলে আপনারা কিছু কি প্ল্যান আমাদের জন্য করছেন ওই জন্য 10 দিন রেখেছেন? হ্যাঁ, 10 দিনের মতো প্ল্যান করছি না, বাট তোমাদের কাছে নিজেদের ভাবার জন্য কিছু টাইম রেখেছি। ওই টাইমের মধ্যেই আমরা তোমাদেরকে এমন কিছু দিতে চাই যেখানে তোমরা যতটা এফোর্ট দিচ্ছ, ঠিক আছে, আমাদের তরফ থেকে এমন কিছু এফোর্ট যাবে যাতে তোমরা এতটা এফোর্ট দিয়েছো আর কিছু এমন ঠেলা দেবো যেন তোমরা উঠে যাও। মানে আলটিমেটলি কি হবে, তোমরা যে সিলেকশনের পথে চলে যাও। তাতে যদি সাবজেক্ট ওয়াইজ দিতে হয়, তাতে যদি টপিক ওয়াইজ দিতে হয়, তাতে যদি আমাদের কাছে এমসিকিউর পাশাপাশি কিছু থিওরি আলোচনা করতে, আমরা সেগুলোকে প্ল্যানিং করছি কীভাবে ডিজাইন করা যায় আমাদের ছাত্রদের জন্য। তো তোমরা অবশ্যই BSSEI চ্যানেলটাকে, কম্পিটিটিভ চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রেখো, লাইক করে রেখো। আর কমেন্ট বক্সে, এই পার্টিকুলার ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই সময়টা ঠিক কি কি জিনিস হলে তোমাদের প্রিপারেশনে আমরা কিছুটা কন্ট্রিবিউট করতে পারবো। যদি আমরা কিছু ভেবেছি, তবুও তোমাদের পার্টিকুলার মতামত তোমরা কমেন্ট বক্সে পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 3 করে নিজেদের মতো করে লিখে রাখো। আমরা সেগুলোকে পড়বো, দেখবো এবং আমাদের আপকামিং সেশনের মধ্যে সেগুলোকে ইনক্লুড করব, যে কোন কোন জিনিসগুলো তোমাদের হলে তোমাদের প্রিপারেশনে একটু সুবিধা হয়, একটু তোমাদের প্রিপারেশনে একটু বাড়াতে আমাদের হেল্পটা তোমরা নিতে পারো, ঠিক আছে? তো এই ছিল আজকের কংক্রিট সেশন, আশা করি ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি ইম্পর্টেন্ট সেশন নিয়ে, লাস্ট মিনিট সেশন নিয়ে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আজ এ পর্যন্তই।